FESM। তো আমরা হয়তো মাইক্রোস্কোপ, তারপর ইলেকট্রন মাইক্রোস্কোপ এগুলো হয়তো দেখে আসছে, তারপর ডিপার্টমেন্ট আছে মাইক্রোগ্রাফি ল্যাবে অপটিক্যাল মাইক্রোস্কোপ দেখছি। তো ওটার সাথে যে পার্থক্যটা হচ্ছে যে ক্যাপাসিটি, জুমিং ক্যাপাসিটি, এটা 1 মিলিয়ন টাইমস জুম করে দেখা, ঠিক আছে। এবং অ্যাট দ্য সেম টাইম এটা যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপ, এর ভিতরে আপনার বিভিন্ন ধরনের ডিটেক্টর আছে, লাইক সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর, প্যাক্সিলারি ইলেকট্রন ডিটেক্টর এবং এক্স-রে ডিটেক্টর, যেটা ইডিএসগুলো থেকে। এই 3 ধরনের ডিটেক্টর এই সেটআপে আছে। এছাড়া আরও ডিটেক্টর আছে, বাট ওই ডিটেক্টরগুলো এটার সাথে নেই, কারণ একটা ডিটেক্টর খুব এক্সপেন্সিভ, 1 থেকে 2 কোটি টাকার মধ্যে হয়। বোঝার জন্য হয় কি যে আমাদের রিসার্চে যেই ডিটেক্টরগুলো দরকার আমরা সেটাই নিয়ে কাজ শুরু করি। তো যেটা হয় যে যে কোনো সারফেসে যখন ইলেকট্রন স্ট্রাইক করে সেখানে আপনার অনেক ধরনের ইনফরমেশন জেনারেট হয়। তার মধ্যে হচ্ছে যে প্রথমত হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন, প্যাক্সিলারি ইলেকট্রন, অজ ইলেকট্রন, তারপরে আপনার আছে ট্রান্সমিটেড ইলেকট্রন আছে, যেটা স্যাম্পল সারফেস থেকে পাস করে যাবে, সেটা ডিটেক্ট করতে বলতে আপনার লাগবে TEM, ট্রান্সমিশন ইলেকট্রন, আর হচ্ছে যে এক্স-রে জেনারেট হবে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন, এইখানে একটা ছবি আছে, এটা নিতে পারেন। এখানে মধ্যে দেখানো হচ্ছে যে কী কী ইনফরমেশন জেনারেট হয়, এই বক্স, হ্যাঁ ওটা নিয়ে নিতে পারেন, নিচের জায়গাটা আছে। তো এখন আমরা যেটা করবো, আমরা একটা স্যাম্পল অ্যানালাইসিস করে মূলত এটা দেখবো, তার সবার জন্য সহজ হবে। দিয়ে স্যাম্পলটাকে অবজার্ভ করবো বা ইলেকট্রন গান দিয়ে স্যাম্পলটাকে অবজার্ভ করবো, সেই জন্য যেটা হয় যে স্যাম্পলের সারফেসকে অনেক সময় কোটিং করা লাগে। কোন স্যাম্পলকে কোটিং করা লাগে? ধরেন যে স্যাম্পলগুলো মূলত নন কন্ডাক্টিভ, সেমিকন্ডাক্টর টাইপের অক্সাইড ম্যাটেরিয়ালস, ওই স্যাম্পলগুলোকে তার সারফেসকে কোটিং করা হয়, যাতে ইলেকট্রন বিম বা ইলেকট্রন গান থেকে ইলেকট্রন স্ট্রাইক করবে সারফেসে। সো ওই সারফেসটা যদি কন্ডাক্টিভ না হয় তখন কী হবে, স্যাম্পলটা চার্জ অ্যাবজর্ব করবে, ইলেকট্রনকে অ্যাবজর্ব করবে, এখানে একটা আপনার মানে ফ্লাড হবে, এখানে ইলেকট্রনের একটা ফ্লাড হবে। যার জন্য আমরা কী করবো, সারফেসটাকে কোটিং করে নেব, যেন ইলেকট্রন আসলে সেটা যেই পরিমাণ ইলেকট্রন আপনার মানে ডিটেক্টরের জন্য যতটুকু দরকার, রিফ্লেকশন মানে যেটা ডিটেক্ট করবে তার বেশি যেটা, সেটাকে বলতো গ্রাউন্ড করে দিতে। এটার জন্য হচ্ছে সারফেসটাকে কোটিং করবো। তো নর্মালি মেটাল স্যাম্পল হলে কোটিং নেওয়ার দরকার নেই। আমরা আমাদের এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে সব ধরনের স্যাম্পল অ্যানালাইসিস করতে পারি, ডিপেন্ড করে স্যাম্পল প্রিপারেশন ইউনিটের উপরে। কী কী স্যাম্পল করতে পারি? অক্সাইড করতে পারি, মেটাল করতে পারি, পলিমারিক করতে পারি, অর্গানিক করতে পারি, এর বাইরে তো আর কিছু নাই। শুধুমাত্র গ্লাস করা যায় না। গ্লাস না করার কারণ হচ্ছে কি, আপনার এটা হচ্ছে না, এটা ব্রিটল এই জন্য না, এটা একটা রিজন হতে পারে, বাট এটা হচ্ছে যে আপনার অ্যামরফাস ম্যাটেরিয়াল, যেহেতু একে আপনার কোনো গ্রেন বাউন্ডারি নেই ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, মানে পাওয়া যাবে, কিন্তু আপনি কিসের পিক নিচ্ছেন সেটা আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ বোঝা যাবে না। তো আমরা যেটা করি, একটা স্যাম্পল নেই, এটা হচ্ছে বোথ সাইড কন্ডাক্টিভ কার্বন টেপ, বোথ সাইড কন্ডাক্টিভ কার্বন। বোথ সাইড বলতে হচ্ছে বোথ সাইডে গ্লু দেওয়া আছে এটা, আচ্ছা হ্যাঁ, যেগুলো ইউজ করতে হবে, হ্যাঁ, এটা একটা সাইডে হচ্ছে স্যাম্পল হোল্ড করবে, আর একটা সাইড হচ্ছে স্যাম্পল হোল্ডারের সাথে স্টিক হবে। আমরা এখান থেকে একটা স্যাম্পল নিচ্ছি, যেটা টাইটেনিয়াম ডাইঅক্সাইড নেওয়ার পার্টিকেল মূলত, খুব সামান্য স্যাম্পল লাগবে, যেটা মাইক্রোস্কোপে দেখবো, যেটা খালি চোখে দেখা যায় সেটা মাইক্রোস্কোপে অনেক স্যাম্পল দেখা যাচ্ছে। স্যাম্পল সাদা পাউডার, যেটা না টাইটেনিয়াম ডাইঅক্সাইড। তো এটাকে আমরা
কোটিং করব। যেটা বলতেছিলাম যে 4 ধরনের স্যাম্পল আমরা করতে পারি, কারণ আমরা এখানে এই মাইক্রোস্কোপ দিয়ে মূলত 2 ধরনের স্যাম্পল অ্যাক্টিভ করছি, সেটা হচ্ছে মেটাল এবং অক্সাইড ম্যাটেরিয়ালস। অন্যান্য মাইক্রোস্কোপ দিয়ে আপনি বা এই মাইক্রোস্কোপ দিয়ে আপনি করতে পারেন ওই ধরনের স্যাম্পলগুলো যদি আপনার স্যাম্পল প্রিপারেশন ইউনিট থাকে, বায়োলজিক্যাল স্যাম্পল আপনি করতে পারবেন। ফ্রিজ ড্রায়ার লাগবে, তারপর আপনার পলিমারিকের জন্য সেট আপ আছে, আমি জানি সেটা অর্গানিকের জন্য সেট আপ আছে, সেগুলো করার জন্য আলাদা সেট আপ থাকে। আমাদের এখানে মূলত হচ্ছে মেটোলজিক্যাল স্যাম্পল যেগুলো আছে সেগুলো করার জন্য কোটার আছে, শুধু অক্সাইডের জন্য কোটার, মেটালিকের জন্য কোনো কিছু দরকার নেই, জাস্ট কেটে বা পলিশ করে যেটা আমাদের মেট্রোগ্রাফি ল্যাব করে নিয়ে আসবে। এখানে কোটিং বা কোটার হিসেবে আছে হচ্ছে আমাদের 2টা কোটার আছে। একটা হচ্ছে অটোফাইন কোটার, যেটা কোটার বা টার্গেট হিসেবে ব্যবহার করা হচ্ছে প্লাটিনাম এবং গোল্ড। আর একটা হচ্ছে কার্বন কোটার। তো কার্বন কোটারটা নর্মালি আমরা ইউজ করি না, কেননা আমাদের দেশে যে স্যাম্পল অ্যানালাইসিসগুলো বা রিসার্চ যেটা করি আমরা, সব ধরনের স্যাম্পলে কার্বন এমনিতে ডিফল্ট একটা কার্বন চলে আসে দুটোতে এনভায়রনমেন্ট। তো ওই জন্য কার্বন কোটারটা আমরা ইউজ করি না। তা সেটা হলে হয় কি যে স্যাম্পলে কার্বনের কন্টেন্ট এমনিতেই বেড়ে যাবে। আমরা যেটা করি গোল্ড এবং প্লাটিনাম, প্রেজেন্ট আমাদের চলছে হচ্ছে গোল্ড বার। তো এটা কোটিং করার জন্য সিম্পল একটা ইউজ করে, জাস্ট চেম্বারটাকে ভ্যাকিউম করবো, ভ্যাকিউম করে গোল্ড বারটা মেল্টেড করে লেয়ার তৈরি করবো। ঠিক আছে, খুব সিম্পল, কোনো হিট হবে না। এখানে আপনার একটা সার্টেন প্রেশার আমরা মেনটেন করবো, সেটা হচ্ছে 8 প্যাসকেল। হ্যাঁ, এই প্রেশারটা দরকার হচ্ছে যেন যখন গোল্ড যখন মেল্টেড হবে, তখন মানে ডিপোজিশন যখন হবে, তখন যেন স্ক্যাটারিং না হয়। ঠিক আছে, ধরেন 2-3 মিলি হবে থিকনেস। না, এটা একবার আমরা অনেক দিন করা যায়, ধরেন 1 বছর করা যাবে। কোডিংটা তো দেখা হবে ওই মেটাল সামান্য অ্যাভারেজে মানে কয়টা কোডিং দেওয়া যায় এই সাইজ গুলো 1000 স্যাম্পল করা যাবে একটা বারে, মোর দ্যান 1000। পিওর গোল্ড তো না? পিওর গোল্ড 99.9। এবং এটা হচ্ছে আপনার এখানে ডিপেন্ড করে, যদি আপনি ধরেন অর্গানিক স্যাম্পল যদি আপনি করেন, পলিমারিক স্যাম্পল করেন, তখন কোটিংটা অনেক বেশি দরকার হয়। যেহেতু আমরা ওটা করি না, এই জন্য আমরা অনেক বেশি জিনিস করতে পারি। হ্যাঁ, অক্সাইডে তো দরকার হয়। অক্সাইডে যদি আপনি এমনভাবে ন্যানো পার্টিকেলে যদি আপনি কোটিংয়ের টাইম বেশি দেন, তার মানে ডিপোজিশন বেশি, হ্যাঁ, তখন কী হবে, ন্যানো পার্টিকেলের যে সাইজটা সেটা কোডিং বড় হ্যাঁ কোটিং বড় হয়ে যাবে। ধরেন আপনার পার্টিকেলের সাইজ ধরে নিচ্ছি 30 ন্যানোমিটার, এখন এটা 1 মিনিট যদি আপনি কোটিং করেন 10 ন্যানোমিটার লেয়ার তৈরি করবেন তার উপর। হ্যাঁ, যদি 3 মিনিট করেন তাহলে পার্টিকেল আর এটার সাইজ সেম হয়ে যাবে। তখন দেখা গেছে যে আপনার পার্টিকেলের শেপ চেঞ্জ হবে, প্রথমত শেপ চেঞ্জ হয়ে তার সাইজ হবে ধরেন 30 জায়গায় 50-60। হ্যাঁ, ওই জন্য আমরা হিসেব করে কোটিংটা করি। অপটিমাইজ যেটা 1 মিনিটের উপরে কোনোটাই আমরা করি, 1 মিনিট কোটিং করলে আমাদের জন্য এটা যেসবটা নাম আমরা প্রথমত হচ্ছে ফিল্ড ইলেকট্রন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ FESA। এর মধ্যে 2টা চেম্বার আছে, একটা হচ্ছে আমরা বলি যে এক্সচেঞ্জ চেম্বার, আর একটা হচ্ছে স্পেসিমেন চেম্বার। ঠিক আছে, এক্সচেঞ্জ চেম্বারের কাজটা হচ্ছে যে স্যাম্পল লোডিং আনলোডিংয়ের জন্য আমরা এই চেম্বারটা মূলত ইউজ করি।
কার্বন স্টিলের ওখানে কাটতাম খেলা হতো না। তো ওইরকম 3টা স্যাম্পল এখানে বসানো আছে। ওটা বলতে সময় লাগবে, ওই জন্য আমি আগেই কিছু স্যাম্পল রেডি করে রাখছি। তো এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার। আমরা যেটা করবো যে স্যাম্পল হোল্ডারটাকে অবশ্যই প্রসেস করে ধরবো, কারণ হচ্ছে যে হাতের যে ময়েশ্চার আছে এটা এর মধ্যে গেলে তখন ভ্যাকিউম করতে সমস্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার। এর মধ্যে দেখেন স্যাম্পল হোল্ডার ধরে নিচ্ছি যে 3টা স্যাম্পল কোটিং দেওয়া, হ্যাঁ একটু সময় লাগে তো, আমরা তত সময় পাবো না, 4টা ব্যাচ। গোল্ডের তো কোনো দেখা যাচ্ছে না, গোল্ডের আপনি এই গ্রে একটা শেড দেখতেছেন কিনা জানি না, গ্রে শেড যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোল্ডের কোটিং। তো স্যাম্পলটাকে আমরা লোড করে দিলাম এখানে এক্সচেঞ্জ চেম্বারে, স্যাম্পলটা লোড করে দিলাম। লোড করার পরে এটা ভ্যাকিউম হওয়া লাগবে। ভ্যাকিউম হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু ইলেকট্রন গান আমরা ব্যবহার করি, সো চেম্বার ভ্যাকিউম হলে ইলেকট্রন স্ট্রাইক করতে আপনার বেশি এনার্জি পাবে। হ্যাঁ, আলো যদি স্ক্যাটার হয়ে যায়। ভ্যাকিউম করার জন্য প্রথমে যেটা বললাম যে এক্সচেঞ্জ চেম্বার আছে আর একটা স্পেসিমেন চেম্বার। স্পেসিমেন চেম্বারের আবার 2টা পার্ট। লোয়ার পার্টটাকে আমরা বলতেছি যে স্পেসিমেন চেম্বার, এবং উপরের অংশটা হচ্ছে গান চেম্বার। ঠিক আছে, গান চেম্বারের আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে টপ লেয়ার যেটাকে SiP1, আর একটা হচ্ছে সেকেন্ড লেয়ার বলি যেটা SiP2। তো টপ লেয়ারে যেটা হয় ওখানে হচ্ছে ইলেকট্রন গান আছে, ওইখানে একটা প্রেশার মেনটেন করা হয় 10⁻⁻8 SiP1 এ গানের জন্য, ইলেকট্রন গানের জন্য, যেখান থেকে ইলেকট্রন স্ট্রাইক করা হয়। সেকেন্ড লেয়ারে যেটা হয় SiP2, ওইখানকার প্রেশারটা হচ্ছে 10⁻⁷ কম। হ্যাঁ, সেকেন্ড লেয়ারে আপনার ম্যাগনেটিক কয়েল আছে, ম্যাগনেটিক লেন্স যেটাকে ম্যাগনেটিক কয়েল বা ম্যাগনেটিক লেন্স, এটা দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলো পাস করে। এবং SiP2 এর লাস্ট ইয়েতে হচ্ছে আপনার অবজারভেশন লেন্স। অবজারভেশন লেন্স, তো ম্যাগনেটিক কয়েলের পরে হচ্ছে 3টা ম্যাগনেটিক কয়েলের পরে অবজারভেশন লেন্স থাকে, তারপরে হচ্ছে যেটা বললাম স্পেসিমেন চেম্বারে স্যাম্পল থাকে। তো শুরুতে আমি যেটা বলছিলাম যে একটা স্যাম্পল সারফেসের উপরে আপনি ইলেকট্রন স্ট্রাইক করবেন, তখন বিভিন্ন ইনফরমেশন জেনারেট হবে। তো ইনফরমেশনগুলোর মধ্যে আমরা এই মেশিনে 3টা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো, যে তোমাদের 3টা ডিটেক্টর আছে। একটা হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন, ব্যাকস্টারি ইলেকট্রন, আর একটা হচ্ছে আপনার EDS ডিটেক্টর বা এক্স-রে। তো সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টরটা দিয়ে কি ডিটেক্ট করি আমরা? সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর হচ্ছে আপনার সারফেস মর্ফোলজি, আউটলুকস, আমরা ছবি তুলি, আমরা টিভি দেখি, সেকেন্ডারি ইলেকট্রন। ঠিক আছে, ব্যাকস্টারি ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে আপনার কম্পোজিশনাল ভিউ, মানে কি আছে কম্পোজিশনাল ভিউয়ের মধ্যে যেটা হয় যখন আপনি ধরেন ডিফারেন্ট ফেজ যখন আপনি একসাথে নিয়ে কাজ করতেছেন, লাইক AZS যেটা আমরা 5 প্লেট ব্রিক হিসেবে যেটা আমরা চিনি, এর মধ্যে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং জিরকনিয়াস, এই 3টা। তো 3টার 3 ধরনের কালার আসে। যদিও সেকেন্ডারি ইলেকট্রন কিন্তু সেকেন্ডারি ইমেজিং যেটা সেটা কিন্তু সাদা কালো, তো এখানে ব্যাকস্টারি যেটা দেখবে সেটাও সাদা কালো, বাট এই সাদা কালোর মধ্যে আপনি 3টা কালার কন্ট্রাস্ট পাবেন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন আর জিরকন। 3টার অ্যাটমিক নাম্বার যদি আপনি হিসাব করেন, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, আর সিলিকন 14, জিরকন বোধহয় আরো বেশি, কত বছর 40-50 মধ্যে। যাই হোক, এটা বেশি একটা সহজ কথা। তো যেটা হয় হায়ার দি অ্যাটমিক নাম্বার, ওটাকে আপনি মোর ব্রাইট দেখবেন। ঠিক আছে, সো জিরকনিয়াকে দেখবেন সাদা, ঠিক আছে, সিলিকনকে দেখবেন গ্রে, আর অ্যালুমিনিয়ামকে দেখবেন কালো।
এটা আপনি ব্যাকসাইড ইলেকট্রন ডিটেক্টর দিয়ে দেখতে। আরেকটা হচ্ছে ধরেন সেকেন্ডারি ইমেজিং আপনি করতেছেন, তো যেটা বললাম ব্যাকসাইড ইলেকট্রন ডিটেক্টরটা যে ছবি হয় বা ইমেজ হয় সেটা মূলত ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট যারা তারা খুব সহজে বুঝতে পারে। ধরেন অন্য ট্রেডের বা অন্য টেকনোলজির যারা আছে তারা কিন্তু এটা বুঝতে পারে না, কালার দেখে বুঝতে পারে না। লাইক ধরেন একটা এক্সরে ফিল্ম যেটা ডক্টর বুঝতে পারে, তা আমি বুঝবো না, তাই না? এক্সরে ফিল্ম যেটা ডক্টরের কাছে আমরা নিয়ে গেলে ওরা বুঝতে পারবে, আমি তো এটা জানি না। তো এখানে যেটা হয় যে তাদের জন্য যেটা হবে ইডিএস ডিটেক্টর আছে আমাদের, ইডিএস ডিটেক্টর দিয়ে আমরা পয়েন্ট অ্যানালাইসিস করতে পারি। যেটাকে সাদা দেখতেছি সেখানে একটা পয়েন্ট দিলাম, যেটাকে একটু কালো দেখতেছি সেখানে একটা পয়েন্ট, একটা গ্রে শেড আছে ওখানে একটা পয়েন্ট। এই তিনটা পয়েন্টকে আলাদাভাবে অ্যানালাইসিস করে এক্সরে থেকে জেনারেট করবে যে এখানে এলিমেন্ট কি কি আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইডিএস ডিটেক্টরের কাজ। আচ্ছা, আমরা বিমড করলাম একটু। এখানে মূলত এই ফিগারটা একটু ছবি নিতে পারেন চাইলে। তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমার পুরো এসিএমটা, এই ফিগারটা পুরো এই সেটআপটাকে বোঝাচ্ছে মূলত অপারেশন চেম্বার। তো এই সাদা যে বারটা দেখতেছেন এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার। আচ্ছা, ঠিক আছে। ইয়েলো যেটা দেখতেছেন এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন স্ট্রাইক হচ্ছে স্যাম্পল সারফেসের উপরে। এটা হচ্ছে ইলেকট্রন গান। আর এখান থেকে এই পর্যন্ত বলতেছি আমি আপনার গান চেম্বার, গান চেম্বার। আর এটাকে বলতেছি স্পেসিমেন চেম্বার। ঠিক আছে। তো গান চেম্বার আমি বললাম কি যে SIP1 এবং SIP2, এই যে এই দুটো উইন্ডো টাইপ দেখা যায়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটা মূলত হচ্ছে গান চেম্বারের ভ্যাকুয়ামটাকে মেনটেন করতেছে। আর এটা হচ্ছে এটাও গান চেম্বারের সেকেন্ড লেয়ারের যে ভ্যাকুয়ামটা সেটা মেনটেন করতেছে, যেখানে আপনার ম্যাগনেটিক কয়েলগুলো আছে। এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি অবজারভেশন লেন্স, আর এটা হচ্ছে স্যাম্পল সারফেস। এইখানটাতে ডিটেক্টর আছে, ডিটেক্টর স্ট্রাইক করে রিফ্লেকশন হয়, এদিকে রিফ্লেকশন হয় ডিটেক্টরগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনারা এটা একটু স্টাডি করে দেখতে পারবেন। সেকেন্ডারি ব্যাকস্ক্যাটার এক্সরে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, তার সেট আপ অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, সেই অ্যাঙ্গেল অনুযায়ী সেগুলো সেট আপ করা আছে এখানে। তো এখন আমরা সেকেন্ডারি দেখতেছি আমরা। আচ্ছা, এই মেশিনের ক্যাপাসিটি বলছে তো 1 মিলিয়ন টাইমস। এটা হচ্ছে কার্বন স্ট্রিপ, এটা আমরা ওখানে দিলাম। আচ্ছা, কোটিংটা আমরা একটু দেখে আসছি। তো যেহেতু আমরা অলরেডি স্যাম্পল কোটিং করে ফেলছি, ধরে নিচ্ছি যে এটা 8 আসছে, যেটা আরও সময় লেগে যাবে না। সো আমরা এখানে স্টার্ট করবো 60 সেকেন্ডে। এটা হচ্ছে গোল্ড বার থেকে আসছে। তো আপনার ওই যে এখানে কি হালকা পরিমাণ হলেও তো ওয়েস্ট হয়, তাই না? হ্যাঁ, ওয়েস্ট হয়, লেজার ওয়েস্ট হয় না, লেজার না, লেজার না। এটা হলো আপনার ইয়েটা হলো কী বলে গোল্ড বারটাকে যখন আমরা নেগেটিভ পজিটিভ ইলেকট্রন যখন আমরা পাস করবো তখন কী হবে, এটা একটা সার্টেন ইয়েতে হিট হয়ে গিয়ে তো এটার অপচয়টা হয় একটু। আমরা কি এটা রিসাইকেল করতে পারি? রিসাইকেল না করার সুযোগ নেই, কিন্তু এটা রোধ করার সুযোগটা হচ্ছে একটাই, সেটা হলো আপনার তার প্রেশারটা। যদি ধরেন আপনি 5 গ্রেড স্কেলে নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে তার ডিপোজিশনটা একেবারে কনসেন্ট্রেটেড হবে এক জায়গায়। ঠিক আছে, আরও কম নিয়ে আসতে পারবে, অনেক সময় লেগে যায়, একটা স্যাম্পল তৈরি করতে লাগবে 1 ঘন্টা। আর 8 গ্রেড স্কেলে আনতে আমাদের ধরেন 10-15 মিনিট চলে যাচ্ছে। আর কমে না, ঠিক আছে, কোটিং হয়ে গেছে। কোটিংটা আসলে খালি চোখে এরকম দেখার সুযোগ নেই।
স্যাম্পলটা যেটা ছিল একটু গ্রেসের আছে। দুইটা মোড আছে আমাদের, এটা একটা আমরা বলি যে অপটিক্যাল মোড, যেটা এলএম লো ম্যাগনিফিকেশন 25x মিনিমাম, হ্যাঁ 25x, এটা ম্যাক্সিমাম হচ্ছে 10,000, ঠিক আছে, 10,000 পর্যন্ত। কোটিং, না কোটিং কিন্তু দেখবেন না, আর কোটিংটা হচ্ছে একটা লেয়ার তৈরি করা, কোনো পার্টিকেল ওইভাবে এখানে পাবেন না। যদি ধরেন 5 মিনিট কোটিং করেন বা 3 মিনিট কোটিং করেন, তখন মানে কোটিংয়ের যে পার্টিকেলগুলো সেটা স্পষ্ট হবে। হ্যাঁ, 1 মিনিটে কোটিংয়ের পার্টিকেল স্পষ্ট হয় না, ঠিক আছে। এটা এখন ছবি আসে না, আমি ভালো ছবি দেখাচ্ছি, এটা জাস্ট একটু ফোকাস করলাম। তাহলে এইটা কিসের মানে? এটা হচ্ছে ওই যে টাইটেনিয়াম ডাইঅক্সাইডের যে পার্টিকেলগুলো, পাউডার, যেটা পাউডারটা দেখতেছেন, আর নিচে হচ্ছে সাবস্ট্রেট, যেটা ব্ল্যাক কালার নিচে, এটা হ্যাঁ এটা হচ্ছে সাবস্ট্রেট, এটার জন্য কার্বন, যেটা ঠিক আছে। আর সাদা যেটা দেখতেছেন, লাম টাইপের যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে টাইটেনিয়াম। না, ইমেজ সেভ করিনি, এটা স্ক্যান রেন্ডারিং স্ক্যান ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা মূলত 1000, তো এখন 1000 আপনি আপনাদের যে অপটিক্যাল আছে এগুলো দিয়ে করতে পারেন। সো আমরা এত লো ম্যাগনিফিকেশন ছবি এটা দিয়ে নিই না, আমরা কী করি, আমরা হাই ম্যাগনিফিকেশনের ছবি নিই, যেমন একটা লাম্পের উপর ফোকাস করবো এবার। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটার উপরে যাচ্ছে, মানে কাইন্ড অফ গুগল আর্থের মতো। 70,000 হাইস্ট কত হচ্ছে ম্যাগনিফিকেশন থাকে? 1 মিলিয়ন হচ্ছে তার হাইস্ট। হাইস্টটা দিয়ে তো আসলে ওরকম ছবি নেওয়া যাবে না। এফিসিয়েন্সি হচ্ছে আপনার 3 লাখ। রানা ভাই কয়টা গ্রুপকে করালেন এসিএম? সেকেন্ড চলছে, সেকেন্ড। আচ্ছা, এটা কখন শেষ হবে? 10 মিনিট লাগবে। এটা কি হচ্ছে একটা পার্টিকেলকে জুম করলাম আমরা, টাইটানিয়াম একটা লাম্পের উপর জুম করলাম। টাইটানিয়াম অক্সাইডের লাম, টাইটানিয়াম অক্সাইড ছিল না। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে আপনি দেখতেছেন যে ছোট ছোট পার্টিকেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্টিকেল, এই যে একটা পার্টিকেল এখানে। হ্যাঁ, সো এই টাইটানিয়াম যখন আমরা নিচ্ছি তখন বলছে যে এটা আপনার পার্টিকেল সাইজ হবে 20 ন্যানোমিটার, ঠিক আছে। তো এখন আমরা চাইলে এই ধরনের পার্টিকেল সাইজের অ্যানালাইসিসটা এখানে করতে পারি, যে তারা কি যে পার্টিকেলটা দিল সেটা 20 ন্যানোমিটার আছে কিনা। ধরে নিচ্ছি এইখানে একটা ছোট্ট পার্টিকেল আমি দেখতেছি, আপনারা দেখতেছেন এই যে, হ্যাঁ। তো একটাকে যেহেতু আমরা পেলাম, এটার মেজারমেন্ট করবো আমরা। ডিস্টেন্স 25 ন্যানোমিটার আছে, ঠিক আছে। তো এইভাবে পার্টিকেল সাইজটাকে মেজার করা যায়। এটা গেলো একটা। আরেকটা হচ্ছে যে কী বললাম না, এক্সরে যেটা, হ্যাঁ এক্সরেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা এক্সরে ডিটেক্ট করে ছবিটা এখানে নিয়ে আসতেছি।
এক্সট্রা যেটা করবো ছোট পয়েন্ট করে তারপরে আচ্ছা এক্সট্রার সময় যেটা হবে আমাদের ভোল্টেজ একটু বাড়ানো লাগবে কেন কারণ হচ্ছে সেকেন্ডারিতে যেটা হয় সেকেন্ডারি ইমেজটা একেবারে মানে সারফেস থেকে আসতেছে আর ব্যাকস্কেটার এবং এক্সরে আচ্ছা, তোমরা এটা শেষ করে ইমিডিয়েটলি ওদেরকে নিয়ে তারপর তোমরা এক্সট্রাকে দেখতে যাবা এন্ড অফ দ্য করিডোর, ঠিক আছে? হ্যাঁ তো ওটা কী হয় ওটা আপনার একটু হাই ভোল্টেজ জেনারেট করতে হয় হাই ভোল্টেজ হাই কারেন্ট সো এটা 5 কেবি ছিল আমরা 10 কেবি করে দিলাম সো এখন দেখেন পিকগুলো উঠতেছে এটা লো ভোল্টেজের পিক পিক পাবেন না হ্যাঁ এক্সেল সো যে স্যাম্পলটা এখানে ছিল এটা শুধুমাত্র টাইটেনিয়াম না এর সাথে কিছু হ্যাঁ ইট্রিয়াম আছে ইট্রিয়াম যদিও পাওয়া যায়নি বাট ইট্রিয়াম ছিল ইট্রিয়াম অক্সিজেন এবং গ্যাডোলিনিয়াম ছিল আর কি। এটা কি হচ্ছে পিক দেখে হচ্ছে এই করছে মানে পিকে অ্যানালাইসিস করছে হ্যাঁ এই পিক দেখে হ্যাঁ যে রেড আর হচ্ছে গ্রিনটার মানে রেডটা হচ্ছে যে ইমপিউরিটি আর গ্রিনটা হচ্ছে আপনার Main source. যেটা Main source. মেন সোর্স এক্সপেক্টেড যেটা আর কি আপনার তো ইমপিউরিটি যেমন এখানে রেড কালার একটা আসছে কার্বন আসছে কার্বনের পিক আমার আমাদের আসলে বেশি টাইম নেই, কেন বলি আপনাদের এই গ্রুপটা দেখানোর পরে আরো দুইটা আপনার কিন্তু আরো দুইটা গ্রুপকে দেখাতে হবে। 11টা পর্যন্ত বললেন না হ্যাঁ, কিন্তু ওদের যে আবার এক্সআরএফ দেখতে হবে, ওরা কেউই এক্সআরএফ দেখে না। আমি এইটা জানতাম না যে আপনাদের নাকি জেনারেটরে এক্সআরএফ আর এক্সআরডি একসাথে চালানো না একসাথে চালানো যায় না তো এখন যদি মানে বুঝতেছেন কি সমস্যা হচ্ছে, কারণ এক্সআরএফ আর এক্সআরডি দেখাচ্ছে একজন। ডিসি যেটা হচ্ছে ব্যাকস্ক্যাটার ইলেকট্রন ডিটেক্টর হ্যাঁ এজেডএস এর কথা বলছিলাম তো এজেডএস যেটা জিরকোনিয়াম বলছি সাদা হ্যাঁ তারপরে কি সিলিকন গ্রে সিলিকন গ্রে হবে সিলিকন হবে গ্রে যেটা আপনি দেখতেছেন গ্রে শেড অ্যালুমিনিয়াম হচ্ছে ব্ল্যাক এই যে ব্ল্যাক যেটা গ্রেন বাউন্ডারিতে যেটা আসছে হ্যাঁ এখন কেন গ্রেন বাউন্ডারিতে আসছে সেটা আপনারা হয়তো টেম্পারেচার অ্যানালাইসিস করলে পাবেন যে কোন টেম্পারেচারে কোনটা মেল্টেড অবস্থায় থাকে আচ্ছা এখানে বেশি দেখা যাচ্ছে ব্ল্যাক তার মানে অ্যালুমিনিয়াম বেশি এই জায়গাটাতে ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা ম্যাট্রিক্স অ্যালুমিনিয়াম না বেশি কি অ্যালুমিনিয়াম না সিলিকনের হচ্ছে ম্যাট্রিক্স আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে আপনার গ্রেন বাউন্ডারিতে অল্প করে আছে আর জিরকন হচ্ছে ডিস্ট্রিবিউট তো ঠিক আছে এই পর্যন্তই যদি কোনো কোশ্চেন থাকে বা পরেও আপনারা আসতে পারেন চাইলে তাহলে যেহেতু স্যার আজকে আমরা সময়- বেসিক্যালি এখান থেকে ইনফরমেশন পাবো হচ্ছে একটা হচ্ছে মানে এক্সরে X-ray, আচ্ছা আরেকটা হচ্ছে আমার কম্পোজিশন composition, আরেকটা কি যেন বলবো? compositional view, হ্যাঁ মানে কোনটা বেশি কম আছে একটা অ্যাভারেজ আচ্ছা এখানে কি মানে কোনটা কত পার্সেন্ট আছে ওটা বাই করার কোনো অপশন আছে হ্যাঁ এটা তো EDS দিয়ে যেটা করলাম আমরা। আচ্ছা 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 হ্যাঁ বুঝছি ছিল ওখানে এই যে, হ্যাঁ বুঝছি এটা এই দুইটা এই তিনটা আরেকটা কিছু আছে সেকেন্ডারি ইলেকট্রন সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে